কথা কই না। লেকচার ম্যাটার একটি প্যারেন্ট মামলা ভালোভাবে বুঝলে লেকচার ম্যাটার একটি প্যারেন্ট মামলা ভালোভাবে বুঝলে সকল মামলা এখান থেকে লেখা যায় এবং একবারে হাইকোর্ট পারমিশন টেস্ট পরীক্ষায় একবারে পাশ করা যায়। 2007 সালের মে মাসের 25 তারিখ এবং 2007 সালের নভেম্বর মাসের 30 তারিখে এবং 2009 সালের জুলাই মাসের 25 তারিখে একটি প্রশ্ন এসেছিল। আসলে এগুলি প্রশ্ন না, এগুলি প্র্যাকটিক্যাল মামলা, এগুলি হাইকোর্টের প্র্যাকটিক্যাল মামলা। আমরা আগে এই মামলাটি ভালোভাবে বোঝার চেষ্টা করি। দ্য ডেপুটি কমিশনার নেত্রকোনা on 16/02/2005 granted lease of Khaliazuri fishery in Netrokona district to Rofik Mia for a period of 3 years 2005 to 2008 at an annual rental of টাকা 2 লাখ। নেত্রকোনার জেলা প্রশাসক 2005 সালের ফেব্রুয়ারি মাসের 16 তারিখে রফিক মিয়াকে 3 বছরের জন্য 2005 থেকে 2008 এই সময়ের জন্য খালিয়াজুরি জলমহল ইজারা দেয় এবং ইজারার মূল্য হলো 2 লাখ টাকা। অ্যান্ড ইন্ডাক্টেড রফিক মিয়া ইন পজিশন অন পেমেন্ট অফ দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট অ্যামাউন্টিং টু টাকা 50,000। রফিক মিয়া 50,000 টাকা কিস্তি দেওয়ার সাথে সাথে রফিক মিয়াকে জলমহলের দখল বুঝাই দেওয়া হয়। এখানে দেখা যাচ্ছে যে ডেপুটি কমিশনার নেত্রকোনা একটা মামলার পার্টি। আপাতত এই সেন্টেন্স থেকে আমরা বুঝলাম ডেপুটি কমিশনার নেত্রকোনা এই মামলার একটা পার্টি এবং রফিক মিয়া এই মামলার একটা পার্টি। ইট ওয়াজ stipulated in the lease deed that Rofik Mia would pay the annual rent to the Deputy Commissioner Netrokona in 4 equal installment। আরো বলা হয়েছে, লিজ দলিলে আরো বলা হয়েছে রফিক মিয়া জেলা প্রশাসক নেত্রকোনাকে 4টি সমান কিস্তিতে এই 2 লাখ টাকা পরিশোধ করবে। রফিক মিয়া twice defaulted to pay the quarterly installments in time, whereupon the Deputy Commissioner cancelled the lease by his order dated 30/04/2007 without giving Rofik Mia any opportunity of being heard, and directed Rofik Mia to hand over the vacant position of the fishery to the Upazila Nirbahi Officer Mohanganj by 30/05/2007, failing which he would be evicted from the fishery by police force। এখানে বলা হয়েছে যে রফিক মিয়া 2টা কিস্তি সময় মতো দিতে পারেনি, যার ফলে জেলা প্রশাসক লিজ বাতিল করে দেয় 30/04/2007 ইংরেজি সালে এবং রফিক মিয়াকে কোনো রকম শুনানির সুযোগ দেওয়া হয় নাই এবং রফিক মিয়াকে বলা হয় যে 30/5/2007 মধ্যে এই জলমহল খালি করে দেওয়ার জন্য যদি না দেওয়া হয় তাহলে পুলিশ দিয়ে তাকে বের করে দেওয়া হবে। এই হলো মামলাটা। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এইটা একটা, প্রথমে যে কোনো মামলা স্টাডি করে প্রথমে বুঝতে হবে যে কি মামলা আপনাদের করতে হবে। এখানে মামলার যে ফ্যাক্ট দেখা যাচ্ছে এটা একটা রিট মামলা, এটা রিট মামলা করতে হবে। এখানে শুধু রফিক মিয়ার পক্ষে রিট মামলা করলেই হবে না, যেহেতু পুলিশ দিয়ে জলমহল খালি করতে বলছে 1 মাসের মধ্যে, তাহলে তাকে সাথে একটা ইনজাংশন মামলাও করতে হবে, না হলে রফিক মিয়া উপকার পাবে না, রিট মামলা করে উপকার পাবে না। তাহলে এখানে দেখা যাচ্ছে 2টা মামলা, একটা হলো রিট মূল মামলা আর একটা হলো ইনজাংশন মামলা। এই ধরনের মামলা হলো মাদার মামলা, এই ধরনের মামলা হলো প্যারেন্ট মামলা। এই ধরনের একটি মামলা পড়লেই সকল মামলা
লেখা হয়ে যায়, পড়া হয়ে যায়, বোঝা হয়ে যায়। আর কোনো মামলা স্টাডি করার প্রয়োজন হয় না। শুধুমাত্র বাসায় পরীক্ষার পূর্ব পর্যন্ত এই একটা মামলা থেকে অন্য সব মামলা কিভাবে লেখা যায় এই ব্যাপারে বাসায় প্র্যাকটিস এবং মডেল টেস্ট দিলেই অন্তত পরীক্ষায় পাস নাম্বারের জন্য যথেষ্ট। তাহলে এখন আমরা এখন আমরা সব মামলায়, এই মামলা থেকে যে সব মামলা লেখা যায়, এই মামলার ড্রাফট থেকে আমরা সেটা বোঝার চেষ্টা করি। আপনার সামনে অ্যান্সার পেপার আছে। এই অ্যান্সার পেপারের বাম পাশে প্রথমে গ্রুপটা লিখতে হবে, যেভাবে প্রশ্নে গ্রুপটা আছে সেভাবে গ্রুপটা লিখতে হবে। এরপরে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ক্যাপিটাল লেটারে আন্ডারলাইন বাম মার্জিন থেকে, উত্তরপত্রের বাম মার্জিন থেকে। এরপরে একটু ডানে থেকে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ ক্যাপিটাল লেটারে। এই লাইনটা সব মামলা একই রকম, সুতরাং এই লাইনটা আমাদের পড়া হয়ে গেল। আর রিটে ডিস্ট্রিক্ট দিতে হয় না, রিট মামলায় ডিস্ট্রিক্ট দিতে হয় না। অন্যান্য কিছু মামলায় ডিস্ট্রিক্ট দিতে হয়, সেগুলিতে আপনারা ডিস্ট্রিক্ট দিবেন। এরপরে মাঝখান থেকে নিচে হাইকোর্ট ডিভিশন ক্যাপিটাল লেটার, এটা সব মামলায় দিতে হয়, সুতরাং এই লাইনটা পড়া হয়ে গেল। তারপরে মাঝখান থেকে জুরিডিকশনের নাম লিখতে হয় মামলা অনুযায়ী। রিটে লিখতে হয় স্পেশাল অরিজিনাল জুরিডিকশন ক্যাপিটাল লেটারে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। আর অন্যান্য মামলায় মামলা অনুযায়ী জুরিডিকশনের নামটা চেঞ্জ করে লিখতে হয়। তাহলে এই লাইনটাও পড়া হয়ে গেল। এরপরে রিট পিটিশন নম্বর ডট। এখানে যেমন রিট মামলায় রিট পিটিশন নম্বর লিখতে হয়, অন্যান্য মামলায় ওই মামলার নাম অনুযায়ী মামলার নম্বরটা লিখতে হয়। তাহলে এই লাইনটাও আমাদের পড়া হয়ে গেল। এরপরে ইন দ্য ম্যাটার অফ সব মামলায় লিখতে হয় ক্যাপিটাল লেটার আন্ডারলাইন। এরপরে বিশেষ নিয়মে ধারাটা লিখতে হয়, যেমন অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার আর্টিকেল 102 অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এরপরে ইন দ্য ম্যাটার অফ এর পরে আরো যদি ম্যাটার অফ থাকে তাহলে অ্যান্ড দিয়ে ইন দ্য ম্যাটার অফ লিখতে হয়। তাই এখানে মাঝখান থেকে লিখছে অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ ক্যাপিটাল লেটার। এরপরে রফিক মিয়ার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা মামলার ভিতরে যদি থাকে দিতে হবে, আর যদি না থাকে তাও কাল্পনিক একটা স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা দিতে হবে। এরপরে পিটিশনার লিখে আন্ডারলাইন। এরপরে ভার্সাস 1 নম্বরে, এইটা আমরা দেখতেছি যে এটা জলমহলের বিষয়, সুতরাং এইটা মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারিকে 1 নাম্বার রেসপন্ডেন্ট করতে হবে। লিখতে হবে দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, রিপ্রেজেন্টেড বাই দ্য সেক্রেটারি, মিনিস্ট্রি অফ ফিশারি অ্যান্ড লাইভ স্টক, বাংলাদেশ সেক্রেটারিয়েট, শাহবাগ, ঢাকা। এখন এখানে গভর্নমেন্টের জিটা বড় হাতের হবে, পিপলসের পিটা বড় হাতের হবে, রিপাবলিকের আরটা বড় হাতের হবে, বাংলাদেশের বিটা বড় হাতের হবে। আর সেক্রেটারির এসটা বড় হাতের হবে, মিনিস্ট্রির এমটা বড় হাতের, ফিশারির এফটা বড় হাতের হবে। এখানে আরো একটা জিনিস দেখা যাচ্ছে, এই মামলায় জলমহল তো জমির উপর করতে হয়, এই জন্য ভূমি সচিবকেও রেসপন্ডেন্ট করতে হবে 2 নম্বরে। তাহলে 2 নম্বরে সেক্রেটারি, মিনিস্ট্রি অফ ল্যান্ড, বাংলাদেশ সেক্রেটারিয়েট, রমনা, ঢাকা। 3 নম্বরে যেহেতু ডেপুটি কমিশনার নেত্রকোনা এই লিস্টটা বাতিল করেছে, এই জন্য 3 নম্বরে ডেপুটি কমিশনার নেত্রকোনাকে রেসপন্ডেন্ট করতে হবে। 4 নম্বর হলো যেহেতু উপজেলা নির্বাহী অফিসার মোহনগঞ্জকে এই জলমহল বুঝাই দিতে বলছে, এই জন্য এই উপজেলা নির্বাহী অফিসারও এই মামলার একজন রেসপন্ডেন্ট। এই জন্য 4 নম্বরে আমরা উপজেলা নির্বাহী অফিসার, মোহনগঞ্জ উপজেলা, নেত্রকোনা লিখব। এরপরে রেসপন্ডেন্ট দিয়া আন্ডারলাইন দিব। এরপরে অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ দিয়া কস্ট টাইটেল। রিটের কস্ট টাইটেল একটু ভিন্ন। দেখেন আপনারা, অর্ডার ভাইট মেমো নম্বর ...
এখানে কাল্পনিক একটা প্র্যাকটিক্যাল মেমো নাম্বার দিয়ে দিবেন, ডেটেড 30/04/2007, ইস্যুড বাই দ্য রেসপন্ডেন্ট নাম্বার 3। এখানে 3 নাম্বার ডেপুটি কমিশনার হইল লিস্টটা ক্যান্সেল করছে, এই জন্য আমরা রেসপন্ডেন্ট নাম্বার 3 দিব। ক্যান্সেলিং দ্য লিজ ডিড অ্যান্ড ডাইরেক্টিং দ্য পিটিশনার টু হ্যান্ড ওভার দ্য ভ্যাকেন্ট পজিশন অফ খালিয়াজুরি ফিশারি টু রেসপন্ডেন্ট নাম্বার 4 বাই 30/05/2007, failing which he would be evicted from the fishery by police force। আপনারা যদি অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ দিয়ে এরপরে প্রশ্ন থেকেও যদি এই অংশটা লিখে দেন, অর্ডার ভাইট মেমো নম্বর দিয়ে এরপরে প্রশ্ন থেকেও যদি হুবহু লিখে দেন, তাও 5 নাম্বার জন্য কস্ট টাইটেলটা হয়ে যাবে। এরপরে আর একটা কস্ট টাইটেল মুখস্থ করলে সব মামলায় প্রায় একই রকম, আপনারা সামান্য একটু চেঞ্জ করলেই সব মামলার কস্ট টাইটেল হয়ে যায়। এই জন্য তাহলে কস্ট টাইটেলটাও আপনাদের একটা পড়লেই সব মামলার কস্ট টাইটেল পড়া হয়ে গেল, যদি বুঝে আপনারা কস্ট টাইটেলটা পড়েন। এরপরে প্রধান বিচারপতির অ্যাড্রেসটা সেম সব মামলায়, সুতরাং প্রধান বিচারপতির অ্যাড্রেসটা পড়া হয়ে গেল, টু মিস্টার জাস্টিস ... the Honorable Chief Justice of Bangladesh and his companion justices of the said honorable court। এখানে প্রধান বিচারপতির নাম বানানটা সঠিকভাবে লিখতে হবে, এখানে কোনো রকম ভুল করা যাবে না। এরপরে দেখেন হাম্বল সেন্টেন্সটা, দ্য হাম্বল পিটিশন অন বিহাফ অফ দ্য অ্যাবভ নেম পিটিশনার মোস্ট রেসপেক্টফুলি হাইফেন, এখানে সব মামলা একই রকম, সুতরাং হাম্বল সেন্টেন্সটাও পড়া হয়ে গেল। এরপরে সি উইথ হলো মামলার পর্যায়ক্রমিক বর্ণনা বা মামলার ধাপসমূহ। প্রত্যেক মামলায় সুনির্দিষ্ট ধাপ আছে, ওই ধাপগুলো আপনারা নিম্ন আদালতে মুখস্থ করেছেন মামলা করার সময়। এছাড়া হাইকোর্টে যারা সিনিয়রের সাথে আর্টিকেলশিপ করেন নিয়মিত, তারা মামলার ধাপগুলো আপনাদের জানা আছে। সুতরাং মামলার সিউইথ হলে মামলার পর্যায়ক্রমিক বর্ণনা, আপনারা ওই ধাপগুলো অনুযায়ী, মামলার সুনির্দিষ্ট ধাপগুলো অনুযায়ী মামলা দেখে এই সিউইথগুলো লেখলেই হবে। যেমন কোনো সিউইতে রিট মামলা অ্যানেকচার আছে, যদি অ্যানেকচার থাকে অ্যানেকচার দিবেন মাঝখান থেকে, আর যদি অ্যানেকচারটা মাঝখান থেকে এইরকম ভাবে লিখতে হয়, copy of the lease deed is annexed herewith and marked as annexure ক্যাপিটাল এ। এই annexure ক্যাপিটাল এ শব্দটা এগুলি ক্যাপিটাল লেটার দিবেন এবং আন্ডারলাইন দিবেন। এগুলি আপনারা প্রশ্ন থেকে যদি আপনারা মামলা থেকে যদি আপনারা এই সিউইথগুলি লেখেন, তাহলে পাস করার জন্য যথেষ্ট। আলাদাভাবে সিউইথ বিশেষভাবে মুখস্থ করার দরকার নেই। এগুলো মামলার ফ্যাক্ট থেকেও যদি আপনারা দেন, তাহলে এগুলো সিউইথ আপনাদের হয়ে যাবে এবং আপনারা 5 নাম্বার পাবেন। এরপরে রিটে গ্রাউন্ডস দিতে হয়। গ্রাউন্ডসের উপরে, ঠিক উপরে একটা সিউইথ আছে। এই সিউইথটা সব মামলার গ্রাউন্ডসের উপরে এই সিউইথটা দিতে হয়। সুতরাং এই একটা সিউইথ যদি মুখস্থ করেন, সব মামলায় হয়ে গেল, তাহলে একটা মামলা পড়লেই তো হয়ে যায়, আর কোনো মামলা তো পড়ার দরকার হয় না। দ্যাট বিং অ্যাগ্রিভড বাই অ্যান্ড, যেমন দ্যাট বিং অ্যাগ্রিভড বাই অ্যান্ড ডিসস্যাটিসফাইড উইথ দ্য ইমপ্রুভড অর্ডার ডেটেড 30/04/2007, the petitioner begs to move this writ petition before your lordship on the following amongst other grounds hyphen। এরপরে ক্যাপিটাল লেটারে গ্রাউন্ডস লেখা আন্ডারলাইন দিয়ে কিছু গ্রাউন্ডস দিবেন। যেমন নিম্ন আদালতে আপনারা তো বিভিন্ন মামলা হেতুবার গ্রাউন্ডস সমূহ পড়েছেন। তারপরে হাইকোর্টে যারা আর্টিকেলশিপ করেন, নিয়মিত মামলা করেন, তারা গ্রাউন্ডস লেখেন। সুতরাং ওই সমস্ত মুখস্থ করা কিছু গ্রাউন্ডস থেকে এখানে গ্রাউন্ডস দিয়ে দিলেই হবে। তবে রিটের গ্রাউন্ডসগুলো একটু ভিন্ন। লাস্টে, প্রতিটা গ্রাউন্ডসের লাস্টে আমাদের সংবিধানে কিছু ভাষা আছে, ওই ভাষাটা অ্যাড করতে হয়। যেমন ... is liable to be declared to have been issued without lawful authority and is of no legal effect। এরকম যেমন কোয়াশমেন্টের গ্রাউন্ডসের
প্রতিটা গ্রাউন্ডসের শেষে বিশেষ কিছু ফ্রেজ আছে, ওইগুলি দিতে হয়। ক্রিমিনাল আপিলে বিশেষ কিছু ফ্রেজ আছে গ্রাউন্ডসে শেষে, এগুলি দিতে হয়। আর সিভিল আপিলেও বিশেষ কিছু গ্রাউন্ডস আছে, বা গ্রাউন্ডসের শেষে বিশেষ কিছু ফ্রেজ আছে, ওগুলি দিতে হয়। সুতরাং গ্রাউন্ড যদি আপনি একটা থেকে যদি 7-8টা গ্রাউন্ডস পড়েন, তাহলে আপনাদের গ্রাউন্ডস সব গ্রাউন্ডসে এইগুলি দিতে পারবেন। আর একটা ব্যাপার, গ্রাউন্ডসের শেষে এই গ্রাউন্ডসটা দিবেনই, ফর দ্যাট আদার গ্রাউন্ডস উইল বি আস্কড অ্যাট দ্য টাইম অফ হিয়ারিং, এই গ্রাউন্ডসটা দিবেনই। এরপরে প্রেয়ার, সব মামলায় প্রেয়ার একই রকম। সুতরাং একটা প্রেয়ার যদি বুঝে মুখস্থ করা হয় তাহলে সব মামলায় দেওয়া যায়। আর একটা কজ টাইটেল যদি বুঝে মুখস্থ করা যায়, কজ টাইটেলে দেওয়া যায়, সিউইতে দেওয়া যায়, গ্রাউন্ডসে দেওয়া যায় এবং প্রেয়ারে দেওয়া যায়। সুতরাং একটা কজ টাইটেল মুখস্থ করলে তো মানে কত জায়গায় দেওয়া যায় মামলার। আর প্রেয়ার একটা মুখস্থ করলে সব মামলার প্রেয়ার একই রকম, এবং প্রেয়ারের অনেক কিছু হুবহু একদম মুখস্থ, প্রত্যেকটা প্রেয়ারে একই রকম, প্রেয়ারের প্রায় অর্ধেক অংশ একই রকম। তারপরে এখানে দেখেন যে ইয়ের পর যে কলিং আপন দ্য রেসপন্ডেন্ট টু শো কজ অ্যাজ টু হোয়াই, এরপরে দেখেন পুরা কজ টাইটেলটা নিয়েছে। এরপরে প্রেয়ারের অর্ধেক অংশ মুখস্থ, সব প্রেয়ারের অর্ধেক অংশ মুখস্থ, বাকি সেই অর্ধেক অংশ নিয়েছে। তাহলে একটা প্রেয়ার পড়লেই কিন্তু সব মামলার প্রেয়ার হয়ে যায়। আর দেখেন এই রিটে একটা এফিডেভিট দিতে হয়, আর এফিডেভিট একটা পড়লে সব মামলার এফিডেভিট একই রকম। সুতরাং এফিডেভিটটাও আপনাদের পড়া হয়ে গেল। এখন আমরা ইনজাংশন অ্যাপ্লিকেশনটা আমরা দেখি। দেখেন এর ইনজাংশন অ্যাপ্লিকেশন লেখার আগে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর ইনজাংশন ক্যাপিটাল লেটারে আন্ডারলাইন। এরপরে দেখেন এই যে আপনি যে রিট মামলা ড্রাফট করছেন, ওখানে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ লিখছেন, এখানেও ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ লিখতে হয়। তাহলে সব মামলায় এই লাইনটা হয়ে গেল। হাইকোর্ট ডিভিশন লিখতে হয় নিচে, তাহলে হাইকোর্ট ডিভিশন লাইনটাও পড়া হয়ে গেল। তারপরে মাঝখানে স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন এখানে লিখতে হয়। আর এখানে প্রত্যেক মামলায় মামলা অনুযায়ী জুরিসডিকশনের নামটা চেঞ্জ হয়, ওই নামটা আপনারা চেঞ্জ করে দেবেন। তাহলে এই লাইনটাও পড়া হয়ে গেল। এরপরে রিট পিটিশন নম্বর এখানে একটা কাল্পনিক রিট পিটিশন নাম্বার দিয়ে দেবেন, আর মামলার সালটা এখানে দিয়ে দেবেন। আর এখানে প্রত্যেক মামলায় মামলার নামটা মামলা অনুযায়ী এখানে চেঞ্জ হবে। সুতরাং এতটুকু আপনারা চেঞ্জ করে দিলেই তো সব মামলায় হয়ে গেল। তারপরে ইন দ্য ম্যাটার অফ লেখা ক্যাপিটাল লেটারে লিখে এখানে খালি অ্যান অ্যাপ্লিকেশন ফর ইনজাংশন, এই এতটুকু লিখলেই হবে। এখানে পুরা ডিটেলস লেখার দরকার নাই। অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ ক্যাপিটাল লেটার এই রফিক মিয়া লিখবেন, আর রফিক মিয়ার পূর্ণ ঠিকানা এখানে লেখার দরকার নাই। তারপরে পিটিশনার লেখা আন্ডারলাইন, তারপর ভার্সাস লেখা বাংলাদেশ অ্যান্ড আদার্স লিখবেন, রেসপন্ডেন্ট আন্ডারলাইন। এখানেও ওই রেসপন্ডেন্টদের দেওয়া লাগবে না, পূর্ণ সবার নাম দেওয়া লাগবে না, পূর্ণ ঠিকানা দেওয়া লাগবে না। এটা অত্যন্ত শর্টকাট। এই ইনজাংশন অ্যাপ্লিকেশনটা আপনারা পরীক্ষায় 10 মিনিটের মধ্যে লিখতে পারবেন। এটা ওই যে রিট মামলা যে করেছেন ঠিক ওখান থেকে দেখেই আপনারা লিখবেন। এরপরে প্রধান বিচারপতির অ্যাড্রেসটা সেম, তাহলে সব মামলার জন্য হয়ে গেল। হাম্বল সেন্টেন্সটা সেম, সব মামলার জন্য হয়ে গেল। তারপরে সিউইথ, এখানে একটা জিনিস, সিউইথ এত ডিটেলস লিখতে হবে না। একটা দুইটা সিউইথ প্রশ্ন থেকে লিখে, মামলার পর্যায়ক্রমিক বর্ণনা একটা দুইটা লিখে, ইনজাংশন মামলার কিছু গ্রাউন্ড সাবমিশন আছে, ওইগুলি আপনার দেওয়াই লাগবে। যেমন সিউইথের মধ্যে এগুলি আলাদা গ্রাউন্ডস হিসেবে দিতে হয় না, এগুলি সিউইথের মধ্যে দিতে হয়। যেমন দ্যাট ইট ইজ হামলি সাবমিটেড দ্যাট দ্য রেসপন্ডেন্ট নাম্বার 3 থ্রেটেন দ্যাট দ্য পিটিশনার উড বি এভিক্ট বাই দ্য পুলিশ ফোর্স ফ্রম দ্য ফিশারি। মানে পিটিশনারকে থ্রেট করছে, হুমকি দিছে যে আপনাকে পুলিশ দিয়ে বের করা। এটা ইনজাংশন মামলার একটা
সাবমিশন। আর একটা সাবমিশন হলো দ্যাট ইট ইজ হামলি submitted if the petitioner evict from the fishery, the purpose of filing this writ petition will be frustrated, and as such it is necessary to pass an order of injunction against the respondent by your lordship। মানে এখানে বলছে যে যদি জলমহল থেকে পিটিশনারকে বের করে দেওয়া হয় তাহলে এই রিট মামলা ফাইল করার উদ্দেশ্যই ব্যাহত হবে, সুতরাং নিষেধাজ্ঞার আদেশ হওয়া প্রয়োজন। আরেকটা যে ইনজাংশন মামলার গ্রাউন্ড ছিল দ্যাট দ্য পিটিশনার হ্যাজ প্রাইমা ফেসি অ্যান্ড আর্গুয়েবল কেস অ্যান্ড হি উইল বি সাফার ইররিপারেবল লস অ্যান্ড ইনজুরি ইফ দ্য ইনজাংশন উড নট বি গ্র্যান্টেড বাই দিস অনারেবল কোর্ট। এখানে যেটা বলা হয়েছে যে পিটিশনারের পক্ষে দরখাস্তকারীর পক্ষে যথেষ্ট প্রাইমা ফেসি এবং আর্গুয়েবল মকদ্দমা আছে, এবং যদি ইনজাংশনটা অর্ডার না হয় তাহলে পিটিশনার অনেক ক্ষতিগ্রস্ত হবে। এরপরে দেখেন প্রিয়ারটা খুবই সংক্ষিপ্ত। আপনারা যে একটা প্রেয়ার করেছেন সব মামলার জন্য, ওই প্রেয়ারটাই সংক্ষিপ্তভাবে এই ইনজাংশনের ফরম্যাটে দেওয়া লাগবে। তাই দেখেন এখানে শর্ট করে একটা প্রেয়ার লেখছে, wherefore it is most humbly prayed that your lordships would graciously be pleased to issue a rule calling upon the opposite parties to show cause as to why an order of injunction shall not be passed against them, restraining from evicting the petitioner from the peaceful possession of খালিয়াজুরি ফিশারি। এরপরে দেখেন পুরা প্রেয়ারের গদ সব মামলায় এই মুখস্থ অংশটা দিতে হয়। এরপরে ওই মুখস্থ অংশটা দিয়ে দিবেন, তাহলেই ইনজাংশনের প্রেয়ারটা হয়ে গেল। তার মানে একটা প্রেয়ার পড়লেই সব মামলার প্রেয়ার সামান্য একটু চেঞ্জ করে দেওয়া যায়। আপনারা শুধু এই একটা মামলা এই প্যারেন্ট মাদার মামলা থেকে কিভাবে সব মামলা লেখা যায় এইগুলো আপনারা বাসায় আপনারা পরীক্ষার আগ পর্যন্ত প্র্যাকটিস করবেন, তাহলেই পাশ করার জন্য যথেষ্ট। আপনাদের অন্য কোনো ড্রাফট পড়ার একদমই প্রয়োজন হবে না। এরপরে দেখেন এখানেও একটা এফিডেভিট দিতে হয়। তাহলে আজকের মতো লেকচার সমাপ্ত। আল্লাহ ব্লেস অল, আল্লাহ সবার মঙ্গল করুন।